আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের হামিরপুর জেলার একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল 13 নভেম্বর 2025, একদম আর্লি মর্নিং। সকালবেলায় দুজন ছেলে রাস্তা দিয়ে কোথাও একটা যাচ্ছে। তারা রাস্তার উপর কিছুটা রক্ত পড়ে থাকতে দেখে। তারা ভাবে যে কি ব্যাপার, এখানে এত রক্ত কেন? তারপরে একটু লক্ষ্য করলেই তারা দেখে রক্ত ব্যাপারটা যেন টেনে কিছু একটা নিয়ে গেছে নিচের দিকে, যেখানে ঝোপঝাড়। তারা ধীরে ধীরে সেখানে নেমে দেখার উদ্দেশ্যে যায় যে ওখানে কি আছে। ওখানে গিয়ে তারা একটা মহিলার বডি দেখতে পায়, প্রাণহীন একটা দেহ, আঘাতের চিহ্ন ছিল মাথায়, আশেপাশে রক্তগুলো শুকিয়ে গেছে। পুলিশ টিমকে খবর দেওয়া। পুলিশ টিম এসে তদন্ত শুরু করে সেই রমনা নামের এলাকায়। এলাকার কিছু দূরে একটা সিসিটিভি ক্যামেরা ছিল। বেশ কিছু লোকজন যারা ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করেছে তাদের সাথে যেমন জিজ্ঞাসাবাদ হয়, একটা গাড়ি দেখা গেছিল ওই এলাকাতে, যে গাড়িটা ওই এলাকার লোকজনের কারো গাড়ি নয়। গাড়িটাকে সন্দিগ্ধ বলে মনে করে পুলিশ টিম। এবার পুলিশ টিম চেষ্টা করছিল যে ওই গাড়ির নাম্বারটা কার। নাম্বারটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল সিসিটিভি ফুটেজে। নাম্বারটা ধরে গাড়ির মালিকের নামটা পেয়ে যায় পুলিশ টিম। মহবা নামের একটা গ্রামের দেবেন্দ্র কুমারের গাড়ি ছিল সেটা। দেবেন্দ্র কুমারের বাড়িতে পুলিশ টিম গেছিল। তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার গাড়িটা কোথায় এখন, বা ওই যেদিন বডিটা পাওয়া গেছে তার আগের রাত্রেবেলায় গাড়িটা কোথায় ছিল, তুমি গাড়ি নিয়ে কোথায় গেছিলে? সে বলেছিল যে গাড়ি নিয়ে আমি কোথাও যাইনি, আমার একজন বন্ধু, একজন ইন্সপেক্টর যার নাম অঙ্কিত, সে আমার গাড়িটা নিয়ে একটা বিয়ে বাড়ির জন্য গেছিল। আমি ওই গাড়ির ব্যাপারে সেদিন রাত্রে গাড়িটা কোথায় কোথায় গেছে আমি কিচ্ছু জানি না। পুলিশ টিম চলে যায় সেই ইন্সপেক্টর অঙ্কিত কুমার যাদবের বাড়িতে। অঙ্কিত কুমার যাদবের বাড়িতে অঙ্কিত কুমার ছিল না। অঙ্কিত কুমার যাদবের বাবাও একজন ইন্সপেক্টর, তিনি বেনারসের কোনো এক থানায় কর্মরত। অঙ্কিত কুমারের যে সরকারি আবাস, সেখান থেকে অঙ্কিত কুমারকে অ্যারেস্ট করা হয়েছিল। তারপরে শুরু হয় অঙ্কিত কুমারের জিজ্ঞাসাবাদ। কিন্তু অঙ্কিত কুমার যেহেতু একজন ইন্সপেক্টর ছিলেন, একটা থানার হেড ছিলেন, তো তিনি নানা রকম ভাবে প্রভাব খাটিয়ে ওই কেসটা বন্ধ করতে চাইছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। তাকে অ্যারেস্ট করে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল। জিজ্ঞাসাবাদের পরে যে ব্যাপারটা জানতে পারা গেছিল সেটা এবার বলবো। ঘটনাটা পুরোপুরি জানার জন্য একটু পিছিয়ে যেতে হয় 2023 সালে। 2023 সালের 22 ফেব্রুয়ারি একজন সিআরপিএফ এর জওয়ান, একজন কনস্টেবল, তার নাম ছিল বিনোদ কুমার। বিনোদ কুমারের বিয়ে হয়েছিল কিরণ নামের একটা মেয়ের সাথে। বিয়ের পরে দুজন নিজেদের নতুন জীবন শুরু করে। বিয়ের 3-4 দিন পরে বিনোদ কুমারের বন্ধুরা বিনোদ কুমারকে বলে যে তোমার স্ত্রী দেখতে খুব সুন্দর। বিনোদ ভাবে যে আমার স্ত্রীকে এরা কোথায় দেখলো, যারা বিয়েতেও আসেনি তারা কিভাবে বুঝলো যে আমার নতুন স্ত্রী কিরণ খুব সুন্দর দেখতে? তারা বলে যে তোমার স্ত্রীর নাচও আমরা দেখেছি। বিনোদ কুমার আরো রেগে যায়। তখন তারা বলে যে তোমার স্ত্রী ইনস্টাগ্রামে রিলস পোস্ট করে, সেই রিলসে আমরা তোমার স্ত্রীকে রোজ দেখি, বারবার দেখি, নাচতে দেখি, গাইতে দেখি, বিভিন্ন রকম ফটো দেখি। এই ব্যাপারটা বিনোদ কুমারের ভালো লাগে। বিনোদ কুমার বাড়ি এসে
নিজের নতুন বউকে বলেছিল যে আজ থেকে তুমি রিলস বানাবে না। বিনোদ কুমারের স্ত্রীর কিন্তু রিলস বানানোর নেশা ছিল। সে যা করত অবশ্যই রিলস তৈরি করে পোস্ট করার চেষ্টা করত। হাজবেন্ড তাকে এই ব্যাপারটা যখন মানা করছে, সে হাজবেন্ডকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু হাজবেন্ড বোঝে না। হাজবেন্ড সব সময় রিলস বানানোর বিরোধিতা করতে থাকে। তাদের দুজনের মধ্যে ঝামেলাটা শুরু হয় সেখান থেকে। এবার ধীরে ধীরে বাড়ির যে লোকজন, শ্বশুর বাড়ির লোকজনরাও কিরণকে নানা রকম ভাবে বোঝাতে শুরু করে রিলস বানানো যাবে না, বাড়ির বাইরে বেরোনো যাবে না, লোকজনের সামনে নিজের চেহারা দেখানো যাবে না। তাছাড়াও তারা মাঝে মধ্যেই কিরণকে বকাঝকা করতে শুরু করে যে তুমি তোমার বাপের বাড়ি থেকে খুব বেশি জিনিসপত্র নিয়ে আসোনি, তুমি খালি হাতেই চলে এসেছো। যেহেতু আমাদের ছেলে একজন সিআরপিএফ এর কনস্টেবল, তাহলে অন্য কোথাও যদি তার বিয়ে দেওয়া হতো, অনেক অনেক বেশি সুন্দরী, অনেক অনেক বেশি টাকা নিয়ে কোনো মেয়ে আমার বাড়িতে আসতো, আর সে রিলসও বানাতো না, তার মান সম্মান বোধ থাকতো। এই ব্যাপারগুলো কিরণকে প্রত্যেক দিন শোনানো হতো। এমনকি কিরণ প্রেগনেন্ট হলে জোর করে তার অ্যাবর্শন করিয়ে দিয়েছিল তার শ্বশুর বাড়ির লোকজন, এমনটা কিরণ বলেছিল পুলিশ স্টেশনে। 2023-এর ফেব্রুয়ারি মাসে তাদের বিয়ে হয়েছিল। 2023-এর জুন মাসে জোর করে শ্বশুর বাড়ির লোকজন আর হাজবেন্ড তার গর্ভপাত করিয়েছিল বলে কিরণ জানিয়েছিল নিজের বাপের বাড়িতে। 2023-এর অগস্ট মাসে তাকে মারধর করা হয়, মারধর করে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বারবার এই ব্যাপারটা চলতেই থাকে। সে যখন যখন শ্বশুর বাড়ি এসে পৌঁছাতো, শ্বশুর বাড়ির লোকজন তার সাথে ঝগড়া করে তাকে বাপের বাড়ি যেতে বাধ্য করত। তাদের একটাই প্রবলেম, রিলস বানানো যাবে না। এইভাবে ঝামেলার মধ্যে দিয়েই কাটছিল, কিন্তু শেষ পর্যন্ত 2024-এর ডিসেম্বর মাসে কিরণ নিজের বাড়ির কাছে থানায় গিয়ে একটা এফআইআর করেছিল তার হাজবেন্ডের নামে, শ্বশুর বাড়ির লোকজনের নামে। তবে তাতে সে রিলস বানানোর ব্যাপারে বলেনি, কিন্তু জোর করে তার গর্ভপাত করা, তাকে নিয়মিত মারধর করা, এই সমস্ত ব্যাপারগুলো বা পণ চাওয়া, এই ব্যাপারগুলো নিয়ে শ্বশুর বাড়ির লোকজন আর হাজবেন্ডের বিরুদ্ধে একটা কেস করেছিল। এই কেসের তদন্ত ভার যে ইন্সপেক্টরের উপরে ছিল, তার নাম ছিল মধুরেশ ত্রিপাঠী। মধুরেশ ত্রিপাঠী এই ব্যাপারটাতে কিছুদিন জড়িয়ে থাকলেও তারপর তার ট্রান্সফার হয়ে গেছিল। তারপরে কিরণ বিনোদ কুমার বা তার ফ্যামিলির উপরে যে কেসটা করেছিল, সেটার তদন্ত ভার এসে পড়েছিল অঙ্কিত কুমার যাদব নামের এক ইন্সপেক্টরের উপরে। অঙ্কিত কুমার প্রথমে ইনভেস্টিগেশন করার জন্য কিরণের বাড়ি গিয়ে পৌঁছেছিলেন, কিরণকে অনেক রকম প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্ন করাতে বা তার বাড়ি যাওয়াতে প্রথম দেখাতেই অঙ্কিত কুমারের কিরণকে খুব পছন্দ হয়ে যায়। কিরণের সুন্দরতায় তিনি এতটা মুগ্ধ হয়েছিলেন যে তারপর থেকে ইনভেস্টিগেশনের জন্য তিনি একবারও বিনোদ কুমার বা যার উপর কেসটা ছিল তার বাড়িতেও যাননি, জিজ্ঞাসাবাদও করেননি। মোট 1.5 মাস তিনি এই ব্যাপারটার সাথে জড়িয়েছিলেন। বারবার তিনি এসেছিলেন কিরণের বাড়িতে। তারপরে দুজনের মধ্যে ফোন নাম্বার আদান প্রদান হয়। ওই 1.5 মাসের মধ্যে তাদের অনেক কথা হয়, গল্প হয়, তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক শুরু হয়। তার মধ্যে তাদের প্রেমের সম্পর্ক, তাদের শারীরিক সম্পর্ক। এবার কিরণ ইন্সপেক্টর অঙ্কিত কুমারকে বলছিল যে আমার সাথে বিয়ে করো। অঙ্কিত কুমার কিন্তু সম্পর্ক তৈরি করেছিল ঠিকই, তবে বিয়ে করার জন্য না। সে জানতো সে একজন বিবাহিতা মহিলা, তার ডিভোর্সের কেস চলছে। অঙ্কিত জাস্ট
একটা সময় কাটাবার সম্পর্ক তৈরি করেছিল। অঙ্কিত বিয়েটা করবে নিজের পরিবারের লোকজনের মতে, পরিবারের পছন্দে। এবার বারবার চাপ দিতে থাকে কিরণ যে তোমার কল রেকর্ডিং আমার কাছে আছে, তুমি যে মেসেজগুলো আমাকে করেছো সেগুলো আমার কাছে আছে, বিয়ে আমার সাথে করতেই হবে। যদি তুমি বিয়ে না করো তাহলে আমি তোমার উপরে একটা রেপ কেস করব। একটা কেস তো আমার চলছেই কোর্টে, আরো একটা কেস যদি যোগ হয় আমার কিচ্ছু যাবে না আসবে। তুমি আমাকে বিয়ে করো। এইভাবে যখন কিরণ কথা বলে অঙ্কিত কুমার যাদব বিরক্ত হয়, রেগেও যায়, কিরণের ফোন নাম্বারটা ব্লক করে দেয়। 11ই নভেম্বর 2025 কিরণ অন্য একটা ফোন নাম্বার থেকে আবারও কল করে অঙ্কিত কুমার যাদব ইন্সপেক্টরকে, বলে এখনো ভেবে দেখার সময় আছে, যদি তুমি আমার সাথে বিয়ে না করো তাহলে কিন্তু আমি তোমাকে রেপ কেসে ফাঁসিয়ে জেলে পাঠাবো। এবার অঙ্কিত একটা প্ল্যানিং করে মনে মনে। অঙ্কিত কিরণকে বলে যে চলো আমি তোমার সাথে আবার একবার ঘুরতে যেতে চাই, আর নিশ্চয় আমরা বিয়ে করব। 12ই নভেম্বর বিকেল বেলায় বন্ধুর গাড়ি চেয়ে কিরণকে নিয়ে সে বেড়াতে বেরোয়। নানান জায়গায় বেড়ায়, খাওয়া দাওয়া করে, দুজনে মিলে অনেক আনন্দ করে। তারা দুজনে একটা বিয়ের ডেটও ঠিক করে। খুব আনন্দে ছিল সেদিন কিরণ। রাত্রেবেলায় 1টার সময় ঘুরে ফিরে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে রমলা নামের ওই এলাকার রাস্তা দিয়ে বন্ধুর কাছ থেকে চেয়ে নেওয়া ওই সাদা গাড়িতে করে অঙ্কিত আর অঙ্কিতের পাশের সিটে কিরণ বাড়ি ফিরছিল। কিরণ অঙ্কিতকে বলে যে সে টয়লেট যাবে। অত রাত্রেবেলায় রাস্তায় অন্ধকার, কেউ দেখতে পাবে না, রাস্তার ধারে বসেই তুমি নিজের টয়লেটের কাজ সেরে ফেলতে পারো। অঙ্কিত এই কথা বললে কিরণ নেমে যায়। রাস্তা নির্জন, অন্ধকার, রাস্তার এক ধারে বসে টয়লেট সারার জন্য। অঙ্কিত আগে থেকে রেডি হয়েই এসেছিল। সে একটা লোহার রড নিয়ে পেছন থেকে কিরণের মাথায় আঘাত করে। একবার নয়, 20 বার আঘাত করে। কিরণ শেষ হয়ে যায়, তখন তাকে টেনে সেই রাস্তার উপর থেকে ঝোপঝাড়ের দিকে নামিয়ে ফেলে রেখে সে গাড়িটা নিয়ে আবার নিজের কোয়ার্টারে ফিরে গেছিল। বন্ধুকে নেক্সট ডে গাড়ি ফেরত দিয়েছিল, কিন্তু ব্যাপারটা জানাজানি হয়ে গেছিল। অঙ্কিত ভেবেছিল সে তার বাবা দুজনেই ইন্সপেক্টর, তারা নিশ্চয় এই ব্যাপারটাকে সামলে নিতে পারবে, কিন্তু সেটা হয়নি। অঙ্কিত কুমার যাদব পুলিশ স্টেশনে বলেছিল যে সে কখনোই ভাবেনি যে সে কিরণকে মেরে ফেলবে, আর এখন তার মনে হচ্ছে মেরে ফেলে সে নিজের জীবনের সব থেকে বড় ভুল করেছে। কিন্তু কিরণ তাকে এতটাই রাগিয়ে তুলেছিল যে সে রাগের মাথায় এই ব্যাপারটা ঘটিয়ে ফেলেছে। বর্তমানে তার জিজ্ঞাসাবাদ চলছে, পরবর্তীতে বোঝা যাবে সত্যি সত্যি পুলিশ ডিপার্টমেন্ট বা ভারতীয় আইন একজন ইন্সপেক্টরকে তার এই মারাত্মক অপরাধের জন্য তাকে শাস্তি দিতে পারলো না পারলো না। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটা ঘটনা নিয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।